আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। টিল এবং আনটিল দুইটার অর্থ অনেকটা একই হলেও তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। টিল শব্দের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত, আর আনটিল শব্দের অর্থ হলো যতক্ষণ না পর্যন্ত। টিল এবং আনটিলের পরে যদি বাক্য শেষ করতে হয় তাহলে অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে বাক্য শেষ করতে হবে। যেমন ওয়েট, আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত। এই বাক্যটা কিভাবে শেষ করব আমরা, বা এই বাক্যটা আমরা কিভাবে কমপ্লিট করব সেটা দেখব। সবার প্রথমে মাথায় রাখতে হবে আনটিলের আগে যে টেন্স, আনটিলের পরেও সমজাতীয় টেন্স হবে। ওয়েট আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমি আসি। আচ্ছা, ওয়েট আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। লক্ষ্য রাখো ওয়েট কাম দুইটাই কিন্তু প্রেজেন্টে রেখেছি। আরেকটা উদাহরণ যদি বলি, ওয়েট, অপেক্ষা করো কতক্ষণ, আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত। কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ না বৃষ্টি থামে। দ্য রেইন স্টপস। দেখবো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ টাইম। এই দুইটা বাক্য যদি থাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে কমপ্লিট করব? আমাদেরকে প্রথমে জানতে হবে এই দুইটার অর্থ কি। এই দুইটার অর্থ হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, অথবা এটাই শেষ সময়। আমাদেরকে যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম দেওয়া থাকে, আমাদেরকে যেভাবে উত্তর করতে হবে তা হলো, যদি ইট ইজ হাই টাইম দেওয়া থাকে তখন আমরা 2 প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফ্রম দিয়ে উত্তর শেষ করতে হবে, টেনশন। অথবা যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি একটা সাবজেক্ট দেওয়া থাকে, যদি একটা সাবজেক্ট দেওয়া থাকে তাহলে B2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে উত্তর করতে হবে, এক্সটেনশন। উদাহরণ হিসেবে বলা যায় ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটাই শেষ সময় বা এটাই উপযুক্ত সময়। কিসের উপযুক্ত সময়? টু স্টার্ট দ্য ওয়ার্ক, স্টার্ট দ্য ওয়ার্ক, এটাই উপযুক্ত সময় কাজ করার। আরো হতে পারে এটাই উপযুক্ত সময় টু প্লে ক্রিকেট। এখন যদি দেওয়া থাকে এমন, ইট ইজ হাই টাইম, উই, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া আছে, তখন আমাদের করতে হবে যেটা, সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই ওয়েন্ট হোম, বাসায় ফিরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আরেকটা
বলা যেতে পারে ইট ইজ হাই টাইম উই রিমুভড corruption। এখন আমরা জানবো as if এবং as though এর ব্যবহার। as if অথবা as though। as if অথবা as though শব্দের অর্থ হচ্ছে যেন। as if এবং as though বাক্যের মাঝে বসে তখন তা যেনত্ব প্রকাশ করে। যেমন as if যখন বাক্যের মাঝে বসবে এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন এরপরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। ইনডিফিনিট টেন্সে বাক্যটা কমপ্লিট করতে হবে। আবার বাক্য as if যদি বাক্যের মাঝে বসে বা as though, as if অথবা as though, এর আগে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, এরপরে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য কমপ্লিট করতে হবে। ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন হি টক্স as if। সে এমনভাবে কথা বলে যেন সে অনেক কিছু জানে। হি নিউ এভরিথিং, বা সে সব কিছু জানে। as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই as if এর পরে ফার্স্ট ইনডিফিনিট দিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করেছি। আরেকটা দেখো, হি ran as if। সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন হি had missed the bus। লক্ষ্য রাখো যে as if এর আগে আমরা ফার্স্ট টেন্স যেহেতু রেখেছি, তাই আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা বাক্যটা শেষ করেছি। এখন শিখব দো অলদোর ব্যবহার। দো অলদো। দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। এই সেন্টেন্সটা কমপ্লিট করার সময় মাথায় রাখতে হবে যে দো অলদো যে ক্লজের সাথে থাকবে, দো অলদো যুক্ত ক্লজটা, তারপরে যে ক্লজটা থাকবে, এই দো অলদো যুক্ত যে ক্লজটা থাকবে এটার বিপরীত ক্লজ। বিপরীত ক্লজ, বিপরীত অর্থ বোঝায় অর্থযুক্ত ক্লজ। যেমন দো he tried a lot। যদিও সে অনেক চেষ্টা করছিল, তবে আমরা এটা উত্তর করার সময় কিভাবে করব? যদিও সে অনেক বেশি চেষ্টা করেছিল তবে সে ব্যর্থ, he failed। আমরা দেখো এটা অনেকটা বিপরীত বোঝাচ্ছে। সে অনেক বেশি চেষ্টা করছিল, তো চেষ্টা যদি করে তাহলে সে সফল হওয়ার কথা, তবে কিন্তু সে ব্যর্থ, তার মানে বোঝাচ্ছে এটা এটার বিপরীত বোঝাচ্ছে। এখন আরেকটা উদাহরণ দেখো, though he is
poor, যদিও সে অনেক গরিব তবে সে সৎ, হি ইজ অনেস্ট। এই দোল করার সময় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেন্স। দোযুক্ত বা অলদোযুক্ত যে টেন্স থাকবে, যে ক্লজ থাকবে, যে ক্লজে যে টেন্সটা থাকবে, ঠিক তারপরে যে ক্লজটা করবে সেখানেও সমজাতীয় টেন্স থাকতে হবে। এস এবং সিন্স। এস এবং সিন্স যখন বাক্যের শুরুতে বসে, তখন বাক্যের শুরুতে বসলে এস অথবা সিন্স বাক্যের শুরুতে যদি বসে, তখন এর অর্থ হবে যেহেতু। এটা মাথায় রাখতে হবে, বাক্যের শুরুতে বসলে সিন্স এবং এস এর অর্থ হবে যেহেতু। উদাহরণ হিসেবে বলা যায়, as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল। এস যুক্ত ক্লজটা উত্তর করার সময় যেটা মাথায় রাখতে হবে, এটা যে টেন্সে থাকবে পরেরটাও ঠিক একই টেন্সে থাকবে। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেনি। হি কুড নট অ্যাটেন্ড ইন দ্য এক্সাম। এই এস এবং সিন্স যুক্ত বাক্য করার সময় যে বিষয়টা মাথা রাখতে হবে, যে এই যে ক্লজ যেটা দিয়ে আমরা উত্তর করব সেটা এক প্রকার ফলাফল। ফলাফল উত্তর আসবে, ফলাফল টাইপের একটা উত্তর আসবে। ফলাফল নির্দেশক, ফলাফল নির্দেশক। সিন্স যখন বাক্যের মাঝে বসবে, বাক্যের মাঝে বসবে, তখন সিন্সের অর্থ হবে যখনত্ব প্রকাশ করবে। দেখো সিন্স, তোমাদেরকে যে বিষয়টা মাথা রাখতে হবে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে বাক্যটা কমপ্লিট করতে হবে ফার্স্ট ইনডেফিনিট দিয়ে। আবার যদি সিন্সের আগে যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে, বাক্যটা কমপ্লিট করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে। যেমন ইট ইজ 10 years, 10 বছর হলো। সিন্স যখন, কিভাবে কমপ্লিট করব? ফার্স্ট টেন্স দিয়ে, আই মেট ইউ, 10 বছর হলো আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি। আবার ইট ওয়াজ 10 years সিন্স, যেহেতু এখানে এটা ফার্স্ট টেন্সে রয়েছে, এটা কমপ্লিট করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে। 10 বছর হলো আই হ্যাড মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। আমরা দেখব নো সোনার হ্যাড ডট 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 দেন, অথবা
scarcely had, when, hardly had, when যুক্ত বাক্য যদি থাকে আমাদেরকে পরবর্তী ক্লজটা উত্তর করতে হবে ফার্স্ট ইনডিফিনিট দিয়ে। এই বাক্যগুলোতে দেনের আগে সবসময়, ওয়েনের আগে, দেনের আগে সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স দেখা যায় বা ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে। যেমন scarcely had, I reached the station, when। সাধারণত এটা করার আগে আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে এর অর্থ কি বোঝায়। এই শব্দগুলোর অর্থ বোঝায় অনেকটা যেতে না যেতে, যেতে না যেতে, করতে না করতে, এমন শব্দ বা এমন বোঝায়, করতে না করতে ইত্যাদি এমন বোঝায়, এমন টাইপের বোঝায়। যেমন scarcely had I reached the station, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, when, যেহেতু when এর আগে এটা এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স রয়েছে, when এর পরে আনসার করতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আমি স্টেশনে যেতে না যেতে, the train left, ট্রেনটি চলে গিয়েছিল। আরেকটা যদি বলি, no sooner had I got to the school, আমি স্কুলে যেতে না যেতে, then, যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্স রয়েছে আনসার করতে হবে ফার্স্ট টেন্স দিয়ে। স্কুলে যেতে না যেতে পরীক্ষা আরম্ভ হয়েছিল, the examination started। এখানে ফার্স্ট পারফেক্টে রয়েছে, তাই আমরা ফার্স্ট ইনডিফিনিটে ক্লজ। আমরা এখন শিখব রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, যা খুবই গুরুত্বপূর্ণ। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা মূলত কি বা কেন ব্যবহার করা হয়? দুইটা ক্লজের মাঝে সম্পর্ক স্থাপন তৈরি করার জন্যই মূলত রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এখন দেখব আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা কখন কিভাবে ব্যবহার করব। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। দুইটা ক্লজের মাঝে যদি এই ক্লজে যদি ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট বুঝাই, তখন আমরা হু বসিয়ে এই ক্লজটা সমাপ্ত করব। যেমন I know the boy। এর আগে আমরা অ্যান্টিসিডেন্ট কি জিনিস সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউনের বসানোর আগে বা যে নাউন প্রোনাউন বোঝাবে, নাউন প্রোনাউনটাকে বোঝাবে, এই যে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তা যদি ব্যক্তিবাচক কাউকে বুঝায়
তখন আমরা হু ব্যবহার করব। যেমন আই নো দ্য বয়, যেহেতু বয় একটা ব্যক্তি তাই আমরা হু ব্যবহার করব। আই নো দ্য বয় হু ইজ 10 years old. আমি একটা বালককে চিনি যার বয়স 10 বছর। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এই জায়গায় কোন টেন্স, এই জায়গায় কোন টেন্স? একটা কথা মাথায় রাখবা, যদি রিলেটিভ প্রনাউনের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি রিলেটিভ প্রনাউনের পরে যে কোনো টেন্সে নিয়ে যেতে পারবে। যদি ফার্স্ট টেন্সে থাকে, যদি রিলেটিভ প্রনাউনের আগে যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে রিলেটিভ প্রনাউনের পরে প্রেজেন্টে ছাড়া আর সবগুলাতেই তুমি নিয়ে যেতে পারবে। যেমন ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, এগুলোতে তুমি নিয়ে যেতে পারবে। এখন দেখবো আমরা আরেকটা দেখবো, সেটা মুছে দিই। কখন ব্যবহার করব? দুইটা ক্লজ থাকবে, এদিকে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, যেটা আমরা উত্তর করব যখন এখানে বিষয় বা বস্তুবাচক অ্যান্টিসিডেন্ট বুঝাবে, তখন আমরা এখানে উইচ অথবা দ্যাট ব্যবহার করব। যেমন দিস ইজ দ্য বুক, দেখো এটা কি বোঝাচ্ছে? এটা বস্তু বোঝাচ্ছে না, তাই আমরা এখানে উইচ ব্যবহার করব। আমরা কিসের কারণে উইচ ব্যবহার করছি? এই অ্যান্টিসিডেন্টের কারণে। অ্যান্টিসিডেন্টটা যেহেতু উইচ বস্তুবাচক বোঝাচ্ছে তাই আমরা উইচ ব্যবহার করছি। দিস ইজ দ্য বুক উইচ হি ওয়ান্টস। এটা হচ্ছে বই যেটি সে চেয়েছিল।